পুরাণের গল্প দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব। আপনারা দেখছেন মমতার পাঞ্চজন্য। কি জানেন, আমরা মানে আমাকে যদি ব্যক্তিগতভাবে ধরেন বা বিশ্বাসকেও যদি ধরেন, আমরা খুব একটা ধর্ম ফর্ম মানি না, মার্জনা করবেন। আমার কাছে একজন হিন্দুর যা মূল্য, বা একজন মুসলমানের যে মূল্য, বা আমি তো মিশনারি স্কুলে পড়েছি, খ্রিস্টানের যে মূল্য, সব এক। কাজেই ধার্মিক মনে করবেন না। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে কোরআন শরীফের ভেতরে যে লেখাগুলো রয়েছে সেটা পড়া উচিত। জেসাস ক্রাইস্টের যে বিষয়টি ছিল সেটা পড়া উচিত, এবং অবশ্যই অবশ্যই গীতার যে অধ্যায় ছিল সেটাও পড়া উচিত। এবং সেটা পড়তে গিয়ে মহাভারতের নানান ছত্র আমি কিন্তু পড়েছি, এবং পড়ে আমার যেটা মনে হয়েছে, এই যে পাঞ্চজন্য, এটা কি ব্যাপার? দেখুন, শ্রীকৃষ্ণ গেলেন, শটান দুর্যোধনের সঙ্গে দেখা করলেন, করে বললেন যে অনেক তো হয়েছে, এবার 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দাও। এই 5টা গ্রাম কি জানেন তো? আপনারা মনে করেন 5টা গ্রাম এত সামান্য চেয়েছে, তা নয়। তখন গ্রামের কোনো হিসাব ছিল না। 5টা গ্রাম মানে অলমোস্ট 5টা স্টেট চেয়েছিলেন, 5টা রাজ্য, প্রায় বিরাট। সে চেয়েছিলেন। তো তখন দুর্যোধন কি বলল? দুর্যোধন বলল, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। মানে সূচের আগায় যতটুকু মাটি থাকে সেই মেদিনীটাও দেবে না। তো পুরাণের কাহিনী, মহাভারতে পড়েছি, এবং গীতাতেও তার ডিটেলটা রয়েছে যুদ্ধের ক্ষেত্রে। তো যুদ্ধ লাগবে, যুদ্ধ হবে। শ্রীকৃষ্ণ কিন্তু জানতেন যে এই যুদ্ধটা করানোটা তার দরকার। শুনে নিন, শ্রীকৃষ্ণ যুদ্ধ চাননি ফান্নি বলে যারা বলেন, তারা একটু বিশদে পড়বেন মহাভারত। রাজশেখর বসুর মহাভারতটা পড়ে দেখবেন। শ্রীকৃষ্ণ আদন্ত চেয়েছিলেন যুদ্ধ হোক, এবং তিনি জানতেন যে কে বাঁচবে আর কে মরবে। তিনি এও জানতেন তার প্রাণের ভাইপোরও মৃত্যু হবে, অর্থাৎ অভিমন্যুর। মানে এটা পুরাণের জায়গা থেকে বলছি, কিন্তু এমনটা ভাববেন না যে এটা আমি তৈরি করেছি। তো তিনি যুদ্ধের জন্য সময় চাইলেন পাণ্ডবদের কাছ থেকে। তো পাণ্ডবদের কাছ থেকে সময় চাইলেন যখন, তখন তিনি পাণ্ডবদের পক্ষে, এবং 1,00,000 নারায়ণী সেনা দিলেন তিনি কৌরবদের। তিনি জানেন নারায়ণী সেনা ফেনার কোনো ব্যাপার না, আমি হারিয়ে দেবো, উড়িয়ে দেবো। তখন তিনি বললেন যে যুদ্ধের আগে আমি আমার শাঁখটা বাজাবো। তখন যুদ্ধের আগে না শাঁখ বাজানো হতো, শাঁখ, শঙ্খ। সেই শঙ্খটির নাম হচ্ছে পাঞ্চজন্য, যেটা শ্রীকৃষ্ণ বাজাতেন। তো তিনি জানতেন যে শঙ্খটি বাজানো মানে হচ্ছে খতম, উল্টো দিকের কৌরব ফৌরব, তার 1,00,000 মানে নারায়ণী সেনা থেকে শুরু করে আর যারা যারা আছে সবাই শেষ, কারণ সমস্তটা তো আমার কন্ট্রোল। এটা শ্রীকৃষ্ণ জানতেন। তো তিনি পাঞ্চজন্য বাজাবার সময়টি ধার্য করলেন। আপনারা দেখে নিতে পারেন শাস্ত্র জায়গা থেকে। তখন কিন্তু চলছিল পূর্ণিমা, মানে পূর্ণিমার অবকাশ ছিল, অর্থাৎ চাঁদ ছিল তখন আকাশে। তিনি বললেন এই সময় আমি কিন্তু এটা করব, মানে তখন না, মানে চাঁদ আসছে। কিন্তু তিনি যে সময় প্ল্যানটা করলেন সেটা ছিল কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ তখন ছিল না। কৃষ্ণ যদি কৃষ্ণপক্ষে শাঁখ বাজায় তাহলে তার রিয়াকশন কম হবে, এটা জানতেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন যে কৃষ্ণপক্ষে কিন্তু আমি যুদ্ধ করতে দেব না। আমি যুদ্ধ করতে দেব তখন কিন্তু শুক্লপক্ষ হওয়া দরকার, মানে চাঁদ কিন্তু বড় থাকবে। চাঁদের দিন এলো, শ্রীকৃষ্ণ যুদ্ধের জায়গায় প্রস্তুতি নিলেন, অর্জুন সারথি, যুদ্ধ শুরু হলো, শ্রীকৃষ্ণ শাঁখ বাজালেন পাঞ্চজন্য। তারপরে তো ইতিহাস। এই পাঞ্চজন্যই হচ্ছে গিয়ে পাঞ্চ অফ মমতা। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। জুমাবারে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই, এবং একই সাথে জানাই যে পাঞ্চজন্য নিয়ে আজকে যে অনুষ্ঠান করছি সেই শাঁখটা কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে ফেলেছেন। তিনি জানেন যে তার হাতে পশ্চিমবঙ্গ, তিনি জানেন যে তিনি আগামী নির্বাচনে জিতবেন, এবং তিনি জানেন বলেই গতকাল হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের বাজেটে, যেটা প্রবীরবাবু ইতিমধ্যে ডেমনস্ট্রেট করেছেন, ডিসক্রাইব করেছেন খানিকটা,
আহ, তিনি জানেন যে পশ্চিমবঙ্গের বাজেট যাই তিনি দিয়ে থাকুন, সেটা তো পরে বলছি, যে তিনি শুভেন্দু অধিকারীকে আলগা করে বললেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবার কিন্তু আপনাদের আসন আরো কমছে। তো পাঞ্চজন্যটা তিনি কিন্তু বাজালেন এবং বাজিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে যুদ্ধ আসছে 2026-এর নির্বাচন। তিনি তো কৃষ্ণ, তিনি তো জানেন যে তাকে খুব একটা খাটতে হবে না, যুদ্ধ তো করবে বাকিরা। তার একটি আসন রয়েছে ঠিকই, কোথা থেকে দাঁড়াবেন সেটা পরের কথা, কিন্তু তাকে লড়তে হবে না, তিনি শুধু শাঁখ বাজাবেন। একেবারে সেই কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি প্রত্যেকটা জায়গায় তার শঙ্খধ্বনি বাজবে, তার একটা একটা করে পার্ট আপনারা সাক্ষী থাকবেন, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কি সেই পাঞ্চজন্য? আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় বোকা? অনেকেই তাকে নানান রকম ব্যঙ্গোক্তি করেন, আমাদেরকে বলেন চটিচাটা ইত্যাদি, কিন্তু বাস্তব সত্যটা বুঝবার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এসআইআর নিয়ে যে কাণ্ড কারখানা চলছে তাতে তার প্রতিবাদ করাটা উচিত। এই যে 58 লক্ষ লোকের নাম ছাঁটাই গেছে, আপনারা বিশ্বাস করুন, এই 58 লক্ষ লোকের নাম যদি নাও জোড়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্চলাইন এবং তার জেতার জায়গাটা কিন্তু একবারে ঠিক হয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করেন যে 58 লক্ষ লোকের মধ্যে বহু লোক রয়েছে যাদের অন্যায়ভাবে বাতিল করা হয়েছে, সুতরাং তাদের, আর যেভাবে সার্চ চলছে তাতে করে তিনি সেটার পক্ষপাতী নন। গত সোমবার দিন তিনি গত রোববারই তিনি বেরিয়ে গেছেন দিল্লিতে, এবং সোমবার দিন তিনি দেখা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে, এবং তার সঙ্গে ফান্ডামেন্টালি কথা, যেটা নিয়ে আমি আগেও অনুষ্ঠান করেছি, প্রবীরদাও করেছে। কিন্তু কথা হলো যে সেখানে তিনি সুখী নন, খুশি নন, ইত্যাদি ইত্যাদি, এবং তিনি তুলে নিয়ে গিয়েছিলেন এমন কিছু মানুষকে এখান থেকে যাদেরকে নাম ছাঁটাই করা হয়েছে মৃত বলে, তার প্রত্যেকে জীবিত, যেটা অভিষেক মঞ্চের পর মঞ্চে বলেছে, এবং তাদেরকে সেটা শো করলেন, সমস্ত মিডিয়া কিন্তু সেটাকে ক্যাপচার করলো। এবং এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কালো কাপড় পরে প্রতিবাদীর জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে আমি এদেরকে নিয়ে এসছি, এরা প্রত্যেকে জীবিত রয়েছে, অন্যায়ভাবে এসআইআর করে এদের নাম ছাঁটাই করা হচ্ছে, এবং ছাঁটাই করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং সুপ্রিম কোর্ট আপনাদেরকে বলি যে ভারতবর্ষের ইতিহাসটা আপনারা ঘেটে দেখবেন, ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি যারা যারা প্রধানমন্ত্রী হয়েছেন বা মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে অনেকেই আইনজীবী ছিলেন। জওয়াহরলাল নেহেরু ছিলেন ব্যারিস্টার, এবং জওয়াহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরুও ছিলেন ব্যারিস্টার, এবং অনেকেই বলেন যে জওহরলাল নেহেরুর সমতুল্য ব্যারিস্টার কেউ ছিল না, এত ভালো, গান্ধীজির থেকেও বেটার তিনি, পণ্ডিতজি কিন্তু বড় ব্যারিস্টার ছিলেন। হ্যাঁ, গান্ধীজিও ব্যারিস্টার ছিলেন ঠিকই। তো এই জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী হন, একবার একটা কমপ্লিকেশন তৈরি হয়েছিল দেশের অভ্যন্তরে, তিনি তখন কালো কোট পরে ফেলেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত কোর্টে গিয়েছিলেন কিনা তার তথ্য দেই আমি অনেক ঘাটলাম, পাইনি, অর্থাৎ তিনি যাননি, বা গিয়ে থাকলেও সেটা ইতিহাসের পাতায় ওঠেনি। কাজেই তার আগে পরে বহু প্রধানমন্ত্রী তারপরে অনেক প্রধানমন্ত্রী এসছেন, তার মধ্যে আরেকজন আইনজীবী কিন্তু পাওয়া যায়নি। এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে প্রথম মুখ্যমন্ত্রী হন আমাদের প্রফুল্ল ঘোষ, ডক্টর প্রফুল্ল ঘোষ, একেবারে মহাত্মা গান্ধীর অত্যন্ত অপছন্দের লোক, এবং জওয়াহরলাল নেহরু কাটিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছে। তারপরে বিধান রায় দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন, তারপর প্রফুল্ল সেন বিএ এমএ ইত্যাদি করেছেন, তারপরে অজয় মুখার্জি শিক্ষিত লোক, গ্রাজুয়েশন, তারপরে আসলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, ইয়েস ব্যারিস্টার, তিনি আমাদের চিত্তরঞ্জন দাসের কন্যার পুত্র, অর্থাৎ নাতি। সেই সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু নিয়মিত কোর্ট করতেন, মানে হাইকোর্ট ফাইকোর্টের স্ট্যান্ডার্ডকে তিনি পাত্তাও দিতেন না, তিনি সুপ্রিম কোর্ট ছাড়া যেতেন না। কিন্তু তিনি যেদিনকে প্রধানমন্ত্রী হলেন, তার হাতে কিন্তু বিড়লাদের পুরো ইয়ে ছিল, মানে কেসগুলো ছিল, ব্রিফ যাকে বলা, সেই বিড়লাদের ব্রিফ কিন্তু সিদ্ধার্থ রায় নিজে হ্যান্ডেল করতেন, এবং বিরাট তার চার্জ ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় তো অত্যন্ত সৎ মানুষ ছিলেন, তিনি যা রোজগার করেছেন অনেকে সেটা কল্পনাও করতে পারেন না। তো সিদ্ধার্থ শঙ্কর রায় যেদিনকে ধুতি পাঞ্জাবি পরে রাইটার্স বিল্ডিং এ ঢুকলেন,
সেদিন থেকে কিন্তু তিনি কোর্ট কেস আর করেননি। তার কোর্ট কেস যেগুলো বিড়লাদের থাকতো তিনি অ্যাডভাইস দিতেন তার অ্যাসিস্ট্যান্টরা গিয়ে সেই কোর্ট কেস করতেন। অর্থাৎ তারপরে জ্যোতি বসু হয়েছেন, জ্যোতি বসু ব্যারিস্টার ছিলেন এবং জ্যোতি বসু ফান্ডামেন্টালি যাই থাকুন না কেন তিনি কিন্তু কোর্টে কোনোদিন ওঠেননি। কেন ওঠেননি তার ব্যাপার, কিন্তু এই ইতিহাস সারা ভারতবর্ষের বুকে সমস্ত স্টেট বুঝে আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীন ভারতে একমাত্র একজনই কোর্টে উঠেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে 4 ফেব্রুয়ারি, যেটাকে আমরা দাবি করছি যে দ্য ডে অফ মমতা হিসেবে দিনটাকে ধার্য করা হোক। তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের জন্য নয়, তার দলের কোনো লোকের জন্য নয়। এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে উঠেছেন এবং কোর্টে তারাই উঠে কথা বলতে পারবেন। কোর্টে কিন্তু চোরচাট্টা চিটিংবাজ বা ছ্যাচরা লোকেদের জায়গা নয়, সেখানে বক্তব্য রাখার অধিকার সুপ্রিম কোর্টে একমাত্র যারা আইনজীবী তারাই। অনেক দেখলাম সিপিএম এর লোকেরা তো খুব মানে হিসুটে টাইপের লোক, এগুলোই সব গিয়ে ঢুকেছে বিজেপিতে, তারা সব ফ্যাচর ফ্যাচর করছে। আর বিজেপির মধ্যে এখন যারা রয়েছে মরাললেস সব অশিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত, তো তারাও ভেজর ভেজর করছে, কালো কোট কোথায়, এই কোট কোথায়। শুনে নিন, ও তার মধ্যে যে লিস্টিং রয়েছে সেই লিস্টিং এর মধ্যে নাকি মমতা ব্যানার্জির নাম নেই। নাই বা থাকলো, একদম প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যালাউ করলেন কোর্টে, বললেন যে ইয়েস ম্যাডাম। সাধারণত নাম ধরে ডাকা হয়, মানে কপিল সিব্বাল আসলে মিস্টার সিব্বাল বলে ডাকেন যে কোনো বিচারপতি, বা আর যারাই হোক, কল্যাণ ব্যানার্জি হলে মিস্টার ব্যানার্জি বলে ডাকেন, কিন্তু মমতাকে রেসপেক্ট দেওয়া হলো ম্যাডাম বলে। কারণ এই প্রথম ভারতবর্ষ স্বাধীনতার পর একজন মুখ্যমন্ত্রী সওয়াল করলেন এবং তিনি বললেন যে আমাকে 5 মিনিট টাইম দেবেন। প্রধান বিচারপতি বললেন যে 5 মিনিট কেন ম্যাডাম, আপনি 15 মিনিট টাইম নিন। তিনি সমস্ত কথা শুনলেন এবং তিনি বললেন যে এই যে সমস্ত কাণ্ড কারখানাগুলো হয়ে রয়েছে ভোট দেওয়ার ব্যাপারে, এগুলো আরো সুনির্দিষ্ট করা হোক, পশ্চিমবঙ্গ সরকার তাকে সাহায্য করা হোক এবং এগুলো যে বরদাস্ত করাবে না সে তো আগেই বলেছে। এবং সোমবার দিন ডেট ফেলা হয়েছে, সামনের সোমবার, তো সেই সোমবারেও কিন্তু আবার হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হলো, যেখান থেকে তিনি কিন্তু তার পাঞ্চজন্যটি বাজালেন। আপনি বললেন কিভাবে পাঞ্চজন্য, এখানে বাজানোর কি আছে? দেখুন একটা কথা বলি, দুটো ঘটনা, একটা হচ্ছে কি তার বাজেট, আরেকটা হচ্ছে পাঞ্চজন্য অর্থাৎ কোর্ট কেস। তিনি প্রথম গিয়ে যখন গণেশ কুমারকে চার্জ করলেন, বেরিয়ে এসে তিনি যে প্রেস মিট করলেন, এই যে দৃশ্যটা শাঁখ বাজাচ্ছেন, এটাই পাঞ্চজন্য মমতা। লাভলি, থ্যাংক ইউ অনির্বাণ ভাইপো আমার। তো তারপরে যে ঘটনাটি তিনি ঘটালেন সেটা হচ্ছে গিয়ে তিনি বাইরে প্রেস মিট করে গিয়ে বললেন যে অত্যন্ত অভদ্রচিত ব্যবহার করেছেন ইয়ে গণেশ কুমার, এবং সেখানে তোলপাড় করে দিয়ে চলে এসছে। যাই হোক না কেন, এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া দেখলো, সমস্ত মিডিয়া। এই যে তিনি বলছেন এসে, তিনি যেটা বক্তব্যটা রাখলেন সমস্ত মিডিয়া সেগুলো দেখলো এবং মিডিয়াতে সেদিনকে একটাই খবর, ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी, one day you have to go, but don't create this precedent. And only why Bengal is being targeted? लोकतंत्र में इलेक्शन होता है, डेमोक्रेसी का फेस्टिवल, और आपने क्या किया? पहले 58 लाख लोगों को बात दिया, निकाल दिया। শুনলেন তো, এটাই ছিল তার বক্তব্য। এবং সারা ভারতে সমস্ত মিডিয়া কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে, এবং যত পোর্টাল রয়েছে রবিশ কুমার, পুণ্যপ্রসূন বাজপেয়ী থেকে শুরু করে প্রত্যেকে মমতার পক্ষে। শুধু তাই নয়, ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে এলো, মমতার পাশে দাঁড়ালো। যে হিম্মত আছে, হিম্মত আছে এই ভদ্রমহিলা, যিনি নির্বাচন কমিশনকে চোখে চোখ রেখে, একদম ওই পচা আর মার্কা চ্যানেলটার মতন না, চোখে চোখ রেখে কথা বললেন, সেটা মমতা ব্যানার্জি। এবং সেটা কিন্তু হাতে শাঁখটি নিলেন, সবে বাজালেন না, পাঞ্চজন্যটি হাতে এলো, পাঞ্চজন্য হাতে এলো।
কিন্তু তারপরেই কিন্তু তার বাজনাটা বাজলো যখন তিনি সুপ্রিম কোর্টে উঠলেন, এবং সুপ্রিম কোর্টে ওঠার সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি হলো ভারতবর্ষের বুকে, যে দ্য অনলি চিফ মিনিস্টার হু ক্যান ফেস দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম পাওয়ার। তো সুতরাং এই ইতিহাসটার জন্য আমরা দাবি করছি যে 4 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে অন্তত দ্য ডে অফ মমতা হিসেবে ধরা হোক, বা মমতা দিবস হিসেবে ধরা। আর তারপর বাজেট দ্বিতীয়, ততক্ষণে পাঞ্চের জন্য বাজানো হয়ে গেছে, মানে কুরুক্ষেত্রে কিন্তু কৌরবরা পরাজিত হওয়ার জায়গাটা তৈরি হয়ে গেছে। এবার তীরগুলো যখন অর্জুন মারা শুরু করলো অভিষেক, তখন কি হলো বলবো। আজকে মহাভারতের সংজ্ঞা নিয়ে যখন বসেছি বলবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। সেকেন্ড পার্ট, গতকাল গেল বাজেট, তো করেছেন বলেছেন প্রদ্যাশক। দেখুন কি কি বাজেটে দেওয়া হলো। যেটা লক্ষ্মী ভান্ডার, সেটা 1000-এর মধ্যে 1500 টাকা করে দেওয়া হবে। কি বলছেন তিনি, এক ঝলক শুনে নি। না তোমাদের অনেকে, তোমরা তো আবার টাইম দিয়ে রাখো 3029 কৃষি এবং crores তার অ্যালাইড সেক্টরে okay 13% গ্রোথ হয়েছে, বেশি 13 times 13 টাইমস মোর গ্রোথ। 3029 কোটি থেকে this government is committed to fiscal prudence. This is why we have been able to lower both of these, and you will find that আপনার লাস্ট ইয়ারে ধরুন আপনারা দেখবেন আমাদের রেভিনিউ ডেফিসিট যা ছিল সেটা যদি খুলে দেখেন, what percentage of the total budget that was last year, do you know? 0.0008%. Nothing. অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4000 বছরে 2000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে, বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1500 থেকে 2000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2500-3000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল। কখন কোথায় যায় আর কোথাও কখন ভাঙে কারো হাতে নেই। তারপরে ডিভিশন, নন কোঅপারেশন, একটাও ড্রেজিং হয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেটটি করলেন, তাতে যেটা ছিল লক্ষ্মী ভান্ডার, সেটা 1000 থেকে 1500 টাকা হলো। ওকে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যারা বেকার যুবক, সে বেকার যুবক বা যুবতীরা যারা একেবারে 21 বছর থেকে 41 বছর অবধি, তাদেরকে দেওয়া হলো কিন্তু 1500 টাকা করে। যখনই তারা চাকরি পাবে সেই মুহূর্তে তাদের এই টাকাটা দেওয়া বন্ধ হবে, 5 বছর অবধি পাবে। তার মধ্যে যদি জোগাড় করতে হয় জোগাড় করে না, যথেষ্ট, গুড এনাফ। এই যে ডিএ নিয়ে যে এত ক্যাচাল, আজকে সেটা খবরের কাগজের পাতায় বেরিয়েছে, আপনারা দেখে নিতে পারেন সবকটা পত্রিকাতে, যে ডিএ নিয়ে ক্যাচাল। ডিএটা তো বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে গতকালই যে 25% আপাতত দিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। শুধু দেওয়া না, সেটা আবার তিনি ইনক্রিজ করে দিলেন, যে কিছু আমি বাড়িয়ে দিলাম। ফলে ওই যে অনশন ফনশন যে ব্যাপার স্যাপার গুলো, যেগুলো নাটকগুলো চলছে, দেখুন ডিএ দিতে বাধ্য নয় কোনো গভর্নমেন্ট। আমরা সব প্রাইভেট সেক্টরে কাজ করি, আমরা ডিএফিএ কিছু পাই না। সুতরাং আমাদের কোনো ওই সরকারি কর্মচারীদের জন্য কোনো রকম দয়ামায়া কিচ্ছু থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ আমাদের দেশে একেবারে 94 থেকে 96% মানুষ প্রাইভেট সেক্টরে কাজ করে। 4-5%-এর জন্য আমরা লাফাবো কেন? যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। এবং তিনি আরো কৃষি থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য, অর্থাৎ মুসলিম সোসাইটি বলুন বা আর যারা রয়েছেন শিখ বা আদার্স, মুসলিমদেরই ধরবো, তাদের জন্য বিশাল ছাড়। তো সুতরাং হুমায়ুন কবির শুয়ে পড়েছে এতক্ষণ আজকে সকালবেলা, এখন 9টা বাজে, ঘুম থেকে ওঠেনি। ফলে এই যে নানান রকম চক্র চাকরা চলছিল, সেটা দেখে আবার শ্রমিক ভট্টাচার্য না কে বললেন
যে না না ও আমরা 3,000 টাকা করে দেব লক্ষ্মী ভান্ডার। তুমি কে শ্রমিক বাবু? তোমার গুরু নরেন্দ্র মোদী এসে পশ্চিমবঙ্গে এতগুলো ভাষণ দিয়ে গেল, অমিত শাহ এসে ভাষণ দিয়ে গেল, তারা একবারও অ্যানাউন্স করেছে যে আমরা 3,000 টাকা দেবো? তুমি বললে কেন লোকে তোমাকে ভোট দেবে ভাই? হাতে টাটকা 1,000-এর জায়গায় 1,500 পাচ্ছি, তো তোমাকে সেটা টাটকাটা ছাড়বো না তোমাকে দেবো ভোগে? ভোগে, এটা ক্লিয়ার বললাম। এবং তার সঙ্গে সঙ্গে হাতে কোনো অস্ত্র নেই বিজেপির এই মুহূর্তে যে যেটা দিয়ে সে কাউন্টার করতে পারে। সেখানেই শেষ নয়, সেখানেই শেষ নয়, খুব ইন্টারেস্টিং একটা বিষয় দিয়ে শেষ করছি যে মমতার পঞ্চজন্য বাজানো হয়ে গেছে, মানে কৃষ্ণ সেদিনকে পঞ্চজন্য বাজিয়েছিলেন এবং যার জন্য কৌরবদের কিন্তু মৃত্যু সেদিনই হয়েছিল। আর মমতা পঞ্চজন্যটা বাজালেন কিন্তু দিল্লিতে গিয়ে, যার রেশটা গিয়ে পড়লো বাংলায়। সবশেষ কথা বলি, সম্প্রতি নরেন্দ্র মোদী সম্বন্ধে কোনো একটা কি ফাইল টাইল বেরিয়েছে, আমি সেটা বিশদ বলতে চাই না, কারণ তিনি আমাদের প্রধানমন্ত্রী, তাকে অপমান করাটা আমাদের কর্তব্য নয়, বাট দ্যাট ইজ ডেঞ্জারাস। যেটা নিয়ে রাহুল গান্ধী 2-3 দিন ধরে লোকসভায় চেঁচামেচি করছেন, এবং অ্যাট দ্য সেম টাইম কম্প্রোমাইজলি আমেরিকার সঙ্গে যে চুক্তি করা হলো তেলের ব্যাপারে, তাতে কিন্তু আমাদের ক্ষতিই হলো। সেটা নিয়েও কিন্তু নরেন্দ্র মোদীকে চেপে ধরার কথা ছিল, কিন্তু সমস্ত ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিউজে। নিউজ আপ টু নিউজ আপ টু নিউজ, শুধু মমতা মমতা অ্যান্ড মমতা। বেঁচে গেলেন নরেন্দ্র মোদী, বেঁচে গেলেন। যার ফলে দেখা গেল কালকে রাজ্যসভায় তিনি রাহুল নয়, কংগ্রেস নয়, আক্রমণটা শানালেন তিনি মমতার বিরুদ্ধে। অর্থাৎ এখন এই মুহূর্তে বিরোধী বলুন, উল্টো দিকে থাকা বলুন, সর্বোচ্চ শক্তির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো বলে দিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কাজেই নরেন্দ্র মোদীজির কণ্ঠস্বরে রাজ্যসভাতে একটা জিনিস প্রমাণিত হলো, তারা কিন্তু ফিট আসছেন না এ রাজ্যে। ভাই শ্রমিক বাবু, আপনি ভদ্রলোক, শিক্ষিত লোক। ভাই সুকান্ত মজুমদার, আপনি ডক্টরেট, আপনার প্রতি রেসপেক্ট জানাই। ভাই ডক্টর লাহিড়ী, আপনি উচ্চশিক্ষিত, আপনারা আসছেন না, আপনারা এবারও পারছেন না, কারণ কৌরবদের পরাজয় অনিবার্য। মহাভারতে লেখা রয়েছে, ইতিহাসে লেখা রয়েছে, পাঞ্চজন্যটাতে বাজিয়ে ফেলেছেন মমতা। আপনি কি বলেন? শুনবো আপনাদের কথা। আজকের মতো বিদায় নিই, নমস্কার, আদাব।